গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। আজ উত্তরবঙ্গের ৩ জেলায় তারেক রহমানের জনসভা। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমিরের। জনজোয়ার দেখে ভীত একটি দল, মন্তব্য এনসিপি আহ্বায়কের। শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে আহত উপজেলার জামায়াতের সেক্রেটারি মৃত্যু, আহত অর্ধ শতাধিক। প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। সারা দেশে প্রথমবারের মতো ভোট দেবেন ৬,০০০ কারাবন্দী। পোস্টাল ব্যালটের জন্য আবেদন করে অনুমতি পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও। ৫,৯৬০ জন বন্দী এখন এলিজিবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার। নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছে কিভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কিভাবে নির্বাচনটা পরিচালনা করব। ভোটের প্রচারণায় বিপুল জনসমাগম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা না দেয়ায় প্রশ্ন বিশ্লেষকদের। কোন দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। In Bangladesh's elections, the outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. যারা রেফারি ভূমিকায় থাকে তাদের একার পক্ষে সব করা সম্ভব হয় না। পলিটিক্যাল পার্টিগুলোকে সহায়তা করতে হয়। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে বাঁচানো যায়নি। মাটি কেটে উদ্ধার করতে লেগে যায় ৪ ঘন্টা। মানে খেলতেছে 4টা দিয়ে সবাই খেলতেছে বাচ্চারা মিলে, তখন খেলতে গেলে গা থেকে ভরে যায়। যখন নিয়ে আসছে মেডিকেলে তখন তো খুব মর্মান্তিক, আসলে তখনই তো ডেথ ছিল। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীতে বিএনপি ও জোট প্রার্থীরা জোরে সোরে চালাচ্ছেন প্রচারণা। বুধবার ঢাকার সব আসনেই গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন সবাই। নির্বাচনের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আবার বিভিন্ন আসনে রয়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগও। রাজধানীর মতিঝিলে নির্বাচনী মিছিল করে বিএনপি সমর্থকরা। মিছিলে অংশ নেয় শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী পথসভা করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে একটি পক্ষ। তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশকে শান্ত রাখবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন ও ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। রাজধানীর ওয়ারি ৩৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান ইশরাক হোসেন। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারির পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না, যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে প্রচারণা চালান ঢাকা ১২ আসনে বিএনপি জোট প্রার্থী সাইফুল হক। বলেন, কালো টাকা ছড়িয়ে ব্যানার ছিঁড়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অপচেষ্টা চলছে। নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে ভোটারদের। নানা জায়গায় হুমকি দিচ্ছেন, এক ধরনের সন্ত্রাস তৈরি করবার একটা তৎপরতা আছে। আর কালো টাকার ছড়ানোর একটা লক্ষণ ইতিমধ্যেই আমার কানে এসছে।
পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, মানুষ সহিংসতা চায় না, সবাই নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুষ্ঠু একটা নির্বাচন নিরাপদ যেন হয় সবার জন্য, এবং যেই জায়গাগুলোতে নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে সেগুলোতে ইমিডিয়েট অ্যাকশন যেন দেখা যায়, ভিজিবল। গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। ঢাকার ৪ নম্বর আসনে অলিগলি ঘুরে নির্বাচনী প্রচারণা চালান তানভীর আহমেদ রবিন। এলাকার সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তার। ঢাকা ১১ আসনে দিনরাত গণসংযোগ করেন এম এ কাইয়ুম। এ সময় নাগরিক সংকট দূর করে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এই অঞ্চলের মানুষ বিএনপিকে যতবার সুযোগ পেয়েছে ভোট দিয়েছে, এবং বিএনপির মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন গ্যাসের সাপ্লাই নেই, মানুষ খুবই কষ্ট করছে। আমি কমিটমেন্ট করছি যে গ্যাস সহ অন্যান্য সমস্যাগুলি সমাধান করব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতিও। সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী নেমে তিনি যোগ দেবেন হাজী মোহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে, যা স্থানীয়ভাবে পরিচিত মাদ্রাসা মাঠ হিসেবে। দীর্ঘদিন পর প্রিয় নেতার রাজশাহী সফরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের এই সমাবেশ ঘিরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর এই ৩ জেলার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ ঘটবে প্রত্যাশা নেতাদের। সমাবেশ থেকে এই অঞ্চলের ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের মানুষ দেখেছে কাদের দ্বারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সকল উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বাংলাদেশের প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সাময়িকীটি। প্রকাশিত সাক্ষাৎকারটিতে তারেক রহমান জানান, দেশের মানুষের আস্থাই তার রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রধান কারণ। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরলেও পূর্ণ উদ্যমে চালিয়ে যেতে চান নির্বাচনী প্রচারণা। দেশ নিয়ে তার পরিকল্পনার মাত্র ৩০% বাস্তবায়ন করতে পারলেও জনগণের সমর্থন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা, আওয়ামী লীগের শাসনামল ও দলটিকে নিষিদ্ধ এবং আরও নানা প্রসঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। দেশে ফেরার পর এটিই তার প্রথম সাক্ষাৎকার, যা বুধবার প্রকাশ করে টাইম ম্যাগাজিন। নতুন বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়ে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরাও। বুধবার মিরপুরে মহিলা সমাবেশে দলটির আমির বলেন, ভোটে জিতলে তার দল কর্মক্ষেত্রে নারীর সমতা নিশ্চিত করবে। এদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনজোয়ার দেখে ভয় পেয়ে একটি দল পেশি শক্তি ব্যবহার করছে। ৭০ বছরের প্রবীণ ভোটার দেশের এ যাবৎ সবগুলো নির্বাচনের সাক্ষী। রাজনৈতিক পালাবদলে দল আর নেতাদের ইশতেহার দেখেছেন অনেক, কিন্তু ভোটের পর সেই সবের বাস্তবায়ন দেখেননি। একই অভিজ্ঞতা খেটে খাওয়া আরো অনেকের। দেখছি তো, যেটা দেখা যায় এটাই তো দেখলাম। এই তো করে তো যাবে, কেউ তো করে না, ইহরে না। তারা উপরে উঠতে পারলেই মনে করেন তারা লাগুর কাছে পাওয়াই যায় না। গরিবের ফ্যাসিলিটি কেউই দেয়, কিন্তু ইলেকশনের আগে মানুষের মুখে বহুত কিছু বলে, তোমার এটা করে দিমু, তোমার ওইটা করে দিমু, এই এলাকা উন্নত করে দিমু। আবারও ভোটের ডামাডোল। পাড়া মহল্লার অলিগলিতে দিন রাত চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা 15 আসনের কাফরুল এলাকায় জামায়াতে ইসলামীর জনসংযোগ। দলটির আমির নিজেই এই আসনের প্রার্থী। ভোটারদের বলছেন, জয়ী হলে ড্রেনেজ সমস্যা ও অন্যান্য অসঙ্গতি নিয়ে কাজ করবেন। এখানে কোনো ভালো মেডিকেল ফ্যাসিলিটি নাই, আমরা এইগুলা ঘুরে ঘুরে দেখছি, আর আমরা ভবিষ্যতের জন্য রূপকল্প তৈরি করছি। আল্লাহ সুযোগ দিলে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, তাও আমরা জানপ্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে কাজ করবে, আর তা নিশ্চিত করবে জামায়াত। ক্ষমতায় গেলে নারীর 100% নিরাপত্তার দায়িত্ব জামায়াত নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান
এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম গুদারাঘাট 6তলা মসজিদের এলাকায় গণসংযোগ করেন। বলেন, জোট বিজয়ী হলে প্রথম দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। 11 দলের পক্ষে জনজোয়ার দেখে ভয় পেয়ে পেশি শক্তি ব্যবহার করছে প্রতিপক্ষ। 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন এলাকায় ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী গণসংযোগে গিয়ে প্রতিশ্রুতি দেন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বন্ধ করবেন তিনি। অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এর আগে ঢাকা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের অঙ্গীকার করেন তিনি। বাড়াবাড়ি হচ্ছে, কিছুটা আমাদের মহিলা কর্মীদেরকে থ্রেট করা হচ্ছে, নির্বাচনের মাঠে আমাদের লোকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে এই মার্কায় ভোট দিলে পরবর্তী সময় ঘরে ফিরতে পারবে না, একই বয়ান করা হচ্ছে। ঢাকা 12 আসনের তেজতুরি বাজার রোডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাধারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন তিনিও। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা থেকে আমি চাঁদাবাজ মুক্ত করব। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান। উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আর এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের উপর প্রথম চেয়ার দিয়ে হামলা করছে, এমনকি পরে ওরা হুকি স্টিক, তারপরে যে ধারালো অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মনোনীত মাহমুদুল্লাহ গ্রুবেল এবং তার সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এই নির্মমতার আমরা অবসান চাই। আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের নিকট আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় নির্বাচনী পরিবেশ চান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে শেরপুরের জামায়াত নেতা রেজাউল হত্যার প্রতিবাদে ডাকসু নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুধবার রাত 11:30টার দিকে ভিসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন বিক্ষোভ মিছিলে। মিছিলটি বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ডাকসু নেতারা অভিযোগ করেন নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চলছে। এ সময় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে রেজাউল হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগেই পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থ রাজনীতি করেন। 14-15 জুলাই ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। শেম তাদের উপরে শেম। বিক্ষোভ মিছিল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও। এ সময় শিক্ষার্থীরা জামায়াত নেতা রেজাউল হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আটক করার দাবি জানান। তারা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। শেরপুরের জামায়াত নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জামালপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। গতরাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে যায় শহীদ আবু সাইদ চত্বরে। সেখান থেকে আবারও আগের জায়গায় ফিরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের বিচার দাবিতে নানা স্লোগান দেন মিছিলকারীরা। এছাড়া জামালপুর শহরের সকাল বাজার এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে তমলতলা মোড়ে যে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুতই হত্যাকারীদের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। সারা দেশে এই সংখ্যা প্রায় ৬,০০০। পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও ভোট দেওয়ার আবেদন করেছেন। তাদের মধ্যে আছেন শাহজাহান খান, হাসানুল হক ইনু, মেনন সহ ২২ জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন আবেদন যাচাই বাছাই করে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দীদের জন্য ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দী রয়েছেন ৮৪,০০০। ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন ৬,২৮৪ কারাবন্দী। চূড়ান্ত হয়েছে ৫,৯৬০ জন। এদের মধ্যে রয়েছেন ২২ জন রাজনীতিবিদ, ১৭ জন আমলা ও পুলিশ সদস্য। আইজি প্রিজেন্স জানিয়েছেন আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এই কার্যক্রম পরিদর্শনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। ট্রেনিং ব্যালট পেপার এবং এনভেলপ চেয়েছি, আমরা ওইটা পেয়ে যাব, হয়তো আজকের মধ্যে পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে যে খামটা কীভাবে খুলবে, খামের ভিতর কয়টা ব্যালট থাকবে, কোথায় সিগনেচার করতে হবে, এগুলো তাদের ওরিয়েন্টেড করে দেবে। ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 40 জনের অধিক, আপনি 40+। এমপিও আছে, মন্ত্রী এমপি সচিব আছেন। ৫,৯৬০ জন বন্দী এখন এলিজেবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার্ড। সো এখন হচ্ছে আমরা পরবর্তী ধাপগুলোতে যাচ্ছি যে এটা নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছি কীভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কীভাবে নির্বাচনটা পরিচালনা করব। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দী আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দীদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনটা করেনি যে হয়তো কোনো কারণে জামিন হলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কেমন চলছে নির্বাচনের প্রচারণা? দলগুলোর বিশাল জনসমাগম ও প্রতিশ্রুতি কতটা মন জোগানোর খোরাক হচ্ছে ভোটারদের? বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত দলগুলোর প্রচারে প্রাধান্য পেয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়গুলো। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা। তরুণ ভোটারদের আগ্রহী করতে নীতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটারদের মন জয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দলীয় প্রধানরা। এসব সমাবেশে লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে দলের প্রতি ব্যাপক আগ্রহ বা সমর্থন। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্ধারিত প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত।
তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যাবে, ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজস্ব নিয়ে আলাদা আলাদা প্রতিশ্রুতি আছে, কিন্তু তাতে বাস্তবায়নের কোনো কাঠামো নেই। যেতে পারবে কি পারবে না, বা বেহেশতে যাওয়ার টিকেটের অফার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এটাই নির্বাচনী প্রচারণার একটা বড় বিষয় হয়ে আছে। তো এই জন্য আমি বললাম আর কি, এবারে নির্বাচনী প্রচারণায় পলিসি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে কম। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে, হয়তো তার 10-15 মিনিট আগে একজন ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাত ভেঙে দেওয়া অথবা অন্য কোনোভাবে আঘাত করার কথা বলা, এটাও কিন্তু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার ভায়োলেশন। সো এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হয়তো একজন আরেকজনকে অ্যাটাক করছে। বিশ্লেষকরা বলছেন জুলাই পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, বৈষম্যহীন অর্থনীতি গঠনে কি পরিবর্তন করবে সে বিষয়গুলো থাকতে পারত নেতাদের কণ্ঠে। দুর্নীতি নিয়ে দুপক্ষের বক্তব্যের বিষয়েও মত দেন বিশ্লেষকরা। জামাত যদি প্রকৃতই মনে করে বিএনপি একটা দুর্নীতিগ্রস্ত দল, তাহলে জামাতের আমির বিএনপির নতুন চেয়ারম্যানের অফিসে যে নতুন করে বলেন কেন যে আমরা জাতীয় সরকারে কাজ করতে চাই। জুলাই অভ্যুত্থানের একটা বড় চাওয়া ছিল প্রশাসনিক সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার, কিন্তু সেই সব বিষয়ে কোনো পরিবর্তন ঘটবে এমন কোনো কর্মসূচি বিএনপি বা জামাত দিতে পারেনি। এখন যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমার ধারণা এগুলো রাজনৈতিক দলের যে ইশতেহার হবে সেই ইশতেহারের অংশ হবে। তবে আমাদের দেশের ইশতেহারের এটা সবখানি থাকে, আমাদের দেশেও আছে। ইশতেহারের একটা বড় দুর্বলতা হচ্ছে এটা ওনারা কবে করবেন, কখন করবেন, টাইম ফ্রেমটা নাই। বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে মানুষ যা আশা করেছিল তা বাস্তবায়নের দায়িত্ব পাবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক দল। জনগণের সেবায় সেসব বাস্তবায়নে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা। বিএনপি বলেছে স্বাস্থ্য খাতে তারা 5% জিডিপির 5% বরাদ্দ দিবে। জামাত সাথে সাথে বলেছে আমরা 6 থেকে 8% বরাদ্দ দিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দল নয়, জনগণের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান দেশের 4টি জায়গায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান সিইসির সাথে নির্বাচনের প্রস্তুতি ও পলিসি নিয়ে আলোচনা করেছেন তারা। উৎসব মুখর ভোট নিয়ে কমিশনের মতো তিনিও আশাবাদী বলে জানান। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. নির্বাচন কমিশন সচিব জানান রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে জানতে চেয়েছেন। দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসে আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। আক্তার আহমেদ বলেন পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু মিসবার মৃত্যু হয়েছে। বুধবার রাত 9:45টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে 30 ফুট গভীর একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় 3 বছরের এই শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
কূপের গভীরতা যাচাই এবং শিশুটির অবস্থান শনাক্ত করে মাটি কেটে উদ্ধার করা হয় শিশুটিকে। এবং গভীরতা ছিল 30 ফিটের মতো এবং প্রায় 3 বছর এরকম পরে হচ্ছে। বর্তমানে এখনো 21 ফুট মতো আছে। ট্যাঙ্ক পরে গাছের মধ্যে ডিপোর গাছের মধ্যে ওইটা সরকারের গাছের মধ্যে ট্যাঙ্ক ঢুকিয়া কেন পড়ে গেছে। আমাদের চেষ্টা এবং স্থানীয় প্রশাসন আর্মি সহ সবাই আন্তরিক প্রচেষ্টা স্বল্প সময়ে আমরা উদ্ধার করতে পারলো, কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বললো যে ছেলেটা বেঁচে নেই। সরগরম হয়ে উঠেছে নড়াইল 2 আসনের নির্বাচনী মাঠ। নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিনরাত এক করে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন, তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। তবে যোগ্যতার ভিত্তিতে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল 2 সংসদীয় আসন। রাজনৈতিক বিভিন্ন দলের কর্মকাণ্ডকে ঘিরে আসন্ন নির্বাচনে আলোচনায় রয়েছে এই আসনটি। জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর 11টি নির্বাচনে আসনটিতে 6 বার ক্ষমতায় আসে আওয়ামী লীগের প্রার্থী। এবার আসনটি নিজেদের দখলে নিতে ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আমি আশা করছি ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজের মতো ভোট দেবে। তবে আসনটিতে প্রথম দফায় বিএনপির টিকিট পেয়েছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। পরবর্তীতে প্রার্থী পরিবর্তন হওয়ায় অসন্তোষ দেখা দেয় তার অনুসারীদের মাঝে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর দল থেকে বহিষ্কার হন তিনি। তবে অনুসারীদের সমর্থনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির এই সাবেক নেতা। জোটের বিষয় ছিল দল সমীকরণে জোটকে হয়তো নমিনেশন দিয়েছে, কিন্তু নেতাকর্মীরা আমাদের সাথে আছে। আমাদের ছেড়ে যাওয়ার রক্তের বন্ধন ছিঁড়ে যাওয়ার ছিন্ন হওয়ার কোনো কথা নয়। আমরা যেমন ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় না, তদ্রূপ ভাবে নড়াইল জেলা বিএনপির প্রতিটা নেতাকর্মীর সাথে আমার 40 বছরের সম্পর্ক রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বিএনপির ভোট ভাগাভাগি হলে আসনটিতে সুযোগ নিতে পারে জামায়াত ইসলামী। যদিও বিভক্ত কিংবা ঐক্যবদ্ধ বিএনপি মুখ্য বিষয় নয় বলে দাবি জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। কে ঐক্যবদ্ধ থাকলো আর কে ভাঙনের দিকে গেল, এটা আমার কাছে দেখা মুখ্য বিষয় নয়, বরঞ্চ এটা যার যার দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমার যে ভোট ব্যাংক আছে বা আমাকে যে সর্বসাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ আমাকে ভালোবাসে, তারা কেউই আমার কাছ থেকে দূরে সরে যায় নাই। বিভিন্ন দিক বিবেচনায় নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষায় সাধারণ ভোটাররা। সব সময় আমাকে কাছে থাকবে, আমাকে প্রতিশ্রুতি দেয় সেই কাজগুলো যাতে করে দেয়, সেই ব্যাপারটা পেতে চাই। স্বাস্থ্য খাত অনেক দুর্বল, এই দুর্বল যে আমাদের নিরসন করবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। খুন খারাপি যাতে রোধ হয়, যে ব্যক্তি জয়যুক্ত হবে তিনি যেন এই বিষয়টার জন্য তীক্ষ্ণভাবে দেখে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,90,987 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 8 জন প্রার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের 3টি আসনের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। মাঠে সরব বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায়। তবে গণভোটের বিষয়ে তেমন কিছু জানা নেই বলছেন অনেকেই। শেরপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দলীয় প্রতীক সহ স্বতন্ত্র প্রার্থীরাও চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। পায়ে হেঁটে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। শেরপুর 1 আসনে লড়ছেন 5 জন প্রার্থী। সদর আসনে ধানের শীষে ভোট চাইছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। একই আসনে স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম। প্রচারণা চালাচ্ছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরাও। শেরপুর 2 নকলা নালিতাবাড়ি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফাহিম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া। আর শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে ধানের শীষের কাণ্ডারি মাহমুদুল হক রুবেল। সেখানে জামায়াত সমর্থিত নুরুজ্জামান বাদল সহ 5 জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররা আশায় আছেন যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার। তবে অনেকেরই এখন পর্যন্ত গণভোট সম্পর্কে খুব বেশি ধারণা নেই।
যে যোগ্য সেই প্রার্থী জনগণের সেবা করব, ইনশাল্লাহ আপনার মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, ইনার জন্যই উনার প্রাপ্য। আবুডে কি আছে এটা বলতে পারবো না, নাবুডে কি আছে এটা হলাম আমরা সাধারণ জনগণ যারা অশিক্ষিত আছে, যারা কিছু বুঝতে পারে না, তারা এখনো নাবুডের সম্পর্কে কিছু জানে না। আমার ভোটটা আমি যাতে সঠিকভাবে দিতে পারি, এটাই আমার। ছাড় কম থাকবো, চাল কম থাকবো, তেল কম থাকবো, পেঁয়াজ কম থাকবো, আমরা ওরম নুকের আমরা ভোট দিব না। কেউ কিছু বলেও না, মানে হা ভোট দিলে কি হবো, না ভোট দিলে আমাদের কিছু কয় নাই মেসে, আমরা এটা বুঝি না। হানা যে ভোটটা এটা আমরা জানি, আমরা দিব কেমন বুঝি না। কেন্দ্রে যাবো, যদি ভালো হয়, কেন্দ্রে ভালো থাকে, আমরা ভোট দিব। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর গণভোট বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রচারণা চলছে। ভোটারদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ, এই বিষয়ে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে তারা ভোট দিতে যাবে। আশা করছি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার আমরা সকল কার্যক্রমই গ্রহণ করেছি। শেরপুরের 3টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার আছে 13,03,899 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নির্বাচনী প্রচার চালানোর সময় ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীরা হাতাহাতিতে জড়িয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভোলা 4 আসনে চরফ্যাশন উপজেলার পৌর 6 নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার 2 ভাই কয়েকজন কর্মীকে নিয়ে হাত পাখার প্রচার চালাচ্ছিলেন। সে সময় জামায়াত ইসলামী প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিনের সাথে তাদের বাগবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে 2 পক্ষই জড়ায় হাতাহাতিতে। আহত হয় 5 জন। আর এই ঘটনার জন্য পরস্পরকে দুষছে 2 পক্ষই। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঢাকা 4 আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগে দুর্বৃত্তের হামলায় এক নারী কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কদমতলের 52 নম্বর ওয়ার্ডের ডিপোটির গোলের কাইলাপট্টিতে গণসংযোগ করছিলেন জামায়াতের ওই কর্মী। এমন সময় জামায়াতের রুকন ও নারী কর্মী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে দুর্বৃত্তরা। চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় তাকে। জামায়াত কর্মীদের অভিযোগ, এই হামলার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরাই জড়িত। কদমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এখনো এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। নির্বাচনের আগে আবারও সরগরম ধান চালের ইস্যু। ন্যায্য মূল্যে চাল আর কৃষকের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি নিয়ে হাজির রাজনৈতিক দলগুলো। কেউ বলছেন কৃষকদের জন্য আলাদা কার্ডের কথা, কেউ আবার সরাসরি বাজারে শস্য বিক্রির ব্যবস্থা করে দেওয়ার ওয়াদা করছেন। তবে অতীত বলছে, ভোটের আগের এসব প্রতিশ্রুতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করলেও বাস্তবে চালের দাম কমেনি, আর কৃষি উন্নয়নে মেলেনি কাঙ্ক্ষিত বরাদ্দ। দুবেলা দুমুঠো ভাত জোগাড়ে রোজ 8-9 ঘন্টার হাড়ভাঙা খাটুনি। চাহিদা খুব সামান্যই, নিজের আর পরিবারের ভাতের নিশ্চয়তা। কিন্তু খেটে খাওয়া এসব মানুষের সেই ইচ্ছা কি ঠিকঠাক মিটে? 1 কেজি আলু কিনতে 30 টাকা, চাউল কিনতে লাগে 65 টাকা কেজি, 70 টাকা কেজি। এইগুলো নিয়ে আগ্রহী না হন। দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চাল। প্রান্তিক ভোটের হিসাবে অতীতে 10 টাকার চাল, ওএমএস কার্যক্রম কিংবা ধানের ন্যায্য দামের ঘোষণা বরাবরই ছিল বাড়তি আকর্ষণ। তাতে প্রভাবিত হয়েছেন ভোটাররাও। কিন্তু 1.5 দশকের বাস্তবতা হচ্ছে, দেশে এখনও বাম্পার ফলনের পরও বাড়ে চালের দাম। বাজার নিয়ন্ত্রণে খুব একটা সুবিধা করতে পারেনি অন্তর্বর্তী সরকারও। আসছে নির্বাচনের আগেও কৃষি নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। কৃষকের জন্য আলাদা কার্ড, সুদমুক্ত ঋণ, সারের দামের ভর্তুকি কিংবা চাষিদের সরাসরি বাজারে শস্য বিক্রির ওয়াদা করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মিলেছে উত্তরাঞ্চলকে কৃষি গবেষণা কেন্দ্র হিসেবে গড়ার ঘোষণাও। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এখানে খাদ্য গুদামের সংখ্যা আরো বাড়ানো, যাতে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার যে ন্যায্য মূল্যে ধানটি কিনে সেটা যাতে কিনে আরো বেশি গুদামজাত করা যায়। পণ্য পরিবহন যেটা এটা একটা বড় সমস্যা। আর কৃষকদের অবশ্যই সঠিকভাবে তারা পরিচর্যা করার জন্য প্রশিক্ষণের অভাব আছে। 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলে কত টাকায় চাল খাওয়ানো হয়েছে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মনে আছে। ফলে আমরা চটকদার প্রতিশ্রুতি দিতে চাই না। এই লুটপাটের সিন্ডিকেটের পাহারা তারা দেন সংসদের মাধ্যমে। সেই কারণেই আমরা মনে করি যে এই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেননি। শুধু প্রতিশ্রুতি শুনতে নারাজ প্রান্তিক কৃষকেরা। চাষের খরচ তুলতে হিমশিম অবস্থা অনেকের। আশঙ্কা, ন্যায্য দাম না পেলে নির্বাচনের পরও তাদের ভাগ্য বদলাবে না।
এক ডালি হলো প্রতিশ্রুতি নিয়ে আনে ফেললো, ভোট পার হলো শেষ হলো, প্রতিশ্রুতি কোনো দাম নাই। আমাদের ধানের দাম একটু বাড়াতে হবে, সার পটাশ ফসলের দাম আর সরকারের ভর্তুকি দিতে হবে, দিয়ে ভর্তুকি সরকার কমাতে হবে। 2 দশক ধরে কৃষি উন্নয়নে বাজেট বরাদ্দ 2% আশপাশে ঘুরপাক খাচ্ছে, অথচ এসডিজির লক্ষ্য অর্জনে 2030 সাল নাগাদ এই খাতে প্রবৃদ্ধি হবার কথা দ্বিগুণ। সরকারের ভর্তুকি কিংবা বাজার হস্তক্ষেপের সুবিধা আদৌ কৃষক পান কিনা তা নিয়েও সন্দেহ কম নয়। মোট ঋণের মাত্র 2% আমরা কৃষি খাতে বিনিয়োগ করছি, তো এটা খুবই কম। সবসময় বলে এসেছি যে একটা কৃষি নীতি কমিশন গঠন করা দরকার, কিন্তু এটা এখন পর্যন্ত গঠন করা হয় নাই, তো এটা সামনে হওয়া উচিত। চাল নিয়ে রাজনীতির মারপেচ হোক কিংবা সরকারি সুবিধার খতিয়ান, সবই ফিকে হয়ে আসে এমন বাজারে। ন্যায্য মূল্য আসলে কোনটা তা নিয়ে বিভ্রান্ত ক্রেতা বিক্রেতা সবাই। দিন শেষে খরচের চাপ বাড়ে নিম্ন আর মধ্যবিত্তর পকেটে। প্রার্থীদের প্রতিশ্রুতির কতটা কাজে পূরণ হবে তা দেখতে মুখিয়ে আছে সবাই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাট সদর উপজেলায় একটি অস্থায়ী সেতু দুর্ভোগ দূর করেছে প্রায় 10,000 মানুষের। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে শুধু আশ্বাস পাওয়ায় অনেকটাই হতাশাই ছিলেন স্থানীয়রা। তবে এবার জেলা যুব দলের উদ্যোগে কাঠের সেতু নির্মাণে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। চকচকে কাঠামো না থাকলেও লাল সাদা রঙের 120 মিটার দীর্ঘ এই সেতুটি হাজারো মানুষের ভোগান্তি কমিয়ে তাদের যাতায়াতকে সহজ করেছে। লালমনিরহাট সদর উপজেলার টাংরুর বাজার সংলগ্ন সতী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিলেও এলাকাবাসী পেয়েছে শুধুই আশ্বাস। এতে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, শিক্ষার্থী সহ রোগী ও স্বজনদের। পরবর্তীতে জেলা যুবদলের উদ্যোগে 1 মাসের স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয় এই অস্থায়ী সেতু। কষ্টে অনেক দিন যাপন করছি, এখন আল্লাহর রহম থেকে আমরা ব্রিজ পাচ্ছি, আমরা মহা খুশি। এই ব্রিজটা হওয়াতে এই দুই পাড়ের যে মানুষ এদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। ছোট পোলাপন গুলিয়ে যায়, যদি পড়ি একটা যায় তখন তো সারা খেয়ে এই জন্য এইটা দেওয়া খুব ভালো হয়েছে। আমাদের নদীর ওই পারে আবাদগুলো হইবে, আমরা সুন্দর করে আনতে পারবো। যুবদল নেতারা বলছেন জনকল্যাণমূলক কাজই তাদের মূল লক্ষ্য। এর আগেও বিভিন্ন এলাকায় নির্মাণ করেছেন 4টি সেতু। আমরা এখন ক্ষমতায় নেই বা আমাদের ওই রকম সামর্থ্য নেই, আমরা নিজেরাই জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল প্লাস ইউনিয়ন বিএনপি সবাই সম্মিলিতভাবে আমরা নিজস্ব উদ্যোগে আমরা এই পর্যন্ত এটা নিয়ে আমাদের আজকে ৫ম ব্রিজ উদ্বোধন হলো। এর আগেও আমরা 4টি ব্রিজ উদ্বোধন করেছি। যুবদল কিংবা যুব সমাজ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি, একটু উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দেবে স্বনির্ভরতা। অস্থায়ী সেতুতে আপাতত স্বস্তি ফিরলেও এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে টাংরুর বাজার সংলগ্ন সতী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকেলে উপজেলার পাচানি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, হামিদ আলীর পক্ষে সন্ত্রাসী মফিজুল ইসলাম মাহি ও মাইদুল ইসলাম জিয়া এলাকায় অস্ত্রের মহড়া দেয়। বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে আবারও বিরোধ হলে জিয়া ও মাহি অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে বিমান দুর্ঘটনায় নিহত ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। আজ স্থানীয় সময় বেলা 11টায় পুনের বারুমতির বিদ্যা প্রতিষ্ঠান মাঠে শুরু হবে তার শেষকৃত্যানুষ্ঠান। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ আরও অনেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সামিল হবেন অজিত পাওয়ারকে শেষ বিদায় জানাতে। সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এরই মধ্যে অজিত পাওয়ারের মরদেহ নেওয়া হয়েছে বারুমতিতে। বুধবার পুনের বারুমতি বিমানবন্দরে অবতরণকালে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান বর্ষিয়ান এই রাজনীতিবিদ সহ 5 জন। তার মৃত্যুতে একদিনের সরকারি ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।
ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরাকে প্রভাব হারানোর ভয়ে যুক্তরাষ্ট্র ইরানপন্থী নেতা হিসেবে পরিচিত নুরি আল মালিকিকে আবার প্রধানমন্ত্রী বানানো হলে বাগদাদকে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের এমন হুঁশিয়ারিকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি। হুমকি ধামকির বদলে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। কে হবেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী? গত বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের পর থেকেই এ নিয়ে দেশটির রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে দর কষাকষি। সম্প্রতি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের ঘোষণা, ইরানপন্থী নুরি আল মালিকিকে আবারও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। এমন খবরে ঘুম হারাম ওয়াশিংটনের। হুমকি আসে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষমতায় এলে ইরাকের ওপর পড়বে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। এরপর সামাজিক মাধ্যমে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, নুরিকে প্রধানমন্ত্রী বানানো হলে সহায়তার দরজা বন্ধ হবে বাগদাদের জন্য। আমি শুনছি ইরাক নামের মহান দেশটির নুরি আল মালিকিকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে খুবই খারাপ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে শেষবার ক্ষমতায় থাকার সময় দেশটির দারিদ্র্য আর চরম বিশৃঙ্খলায় ডুবে গিয়েছিল। সেটা আবার হতে দেওয়া উচিত নয়। তার উন্মাদ নীতিমালা ও আদর্শের পরও তিনি আবার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ইরাককে আর কোনো ধরনের সহায়তা দেবে না। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরাকের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য তার। 2006 থেকে 14 সাল পর্যন্ত 2 মেয়াদের শাসনামলে নানা কারণে আলোচিত সমালোচিত হয়েছিলেন নুরি। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ছিলেন ইরাকের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ শিয়াদের পক্ষে তার সাম্প্রদায়িক নীতির কারণে সুন্নিরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দিকে ঝুঁকে পড়ে ওঠে এমন অভিযোগও। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।